একদিনে রেকর্ড ৭৮৬ জনের দেহে করোনা শনাক্ত। একজনের মৃত্যুতে মোট মৃত ১৮৩ জন, সুস্থ ১৯৩ জন। নতুন করে ২৪ ঘন্টা আইসোলেশনে এসছেন ১২৮ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ১৬৯৪ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০ জন। সমন্বয় করতে হবে জীবন জীবিকার সঙ্গে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কারণে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে অনেক প্রতিষ্ঠান, মধ্যবিত্তের অর্থকষ্ট চরমে। স্যালারি ওইভাবে আমরা আসলে পাই নাই, খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। বেশিরভাগ কোভিড হাসপাতালেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় ভোগান্তি। পর্যাপ্ত ব্যবস্থা থাকার দাবি কর্তৃপক্ষের, মজুদের পরামর্শ বিশেষজ্ঞের। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২,০০০। ১.৫ মাসের লকডাউন শেষে ইতালির সড়কে মানুষের ঢল। ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে খুলছে রেস্তোরাঁ, দোকানপাট। সুনামগঞ্জের হাওড়াঞ্চলের প্রায় ৯০ ধান কাটা শেষ, চলছে মাড়াই ও ঘরে তোলার কাজ। কৃষি বাজার চালু রাখতে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রী। এবং তাবলিগ জামাতের বেশে থাকা ১৭ জঙ্গি রাজধানী থেকে গ্রেফতার। সৌদি আরব যাওয়ার জন্য ১ মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়ে তারা। দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৭৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০,৯২৯ জনে। এছাড়া আরও একজনের মৃত্যুতে মোট মৃত ১৮৩ জন, সুস্থ হয়েছেন ১৯৩ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরে সতর্ক করা হয়, স্বাস্থ্যবিধি না মানলে কঠিন হবে সংক্রমণের গতি কমানো। দেশে করোনা সংক্রমণের ৫৯তম দিনে এসে নতুন রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তথ্য বুলেটিনে মঙ্গলবার জানানো হয়, দেশের ৩৩ ল্যাবে সবশেষ ২৪ ঘন্টায় ৫,৭১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন রেকর্ড ৭৮৬ জন। আর ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে এক তরুণের। বুলেটিনে আবারও সবাইকে সতর্ক করে বলা হয়, সংক্রমণের ঊর্ধ্বমুখী হ্রাস টানতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্ব, এটা বজায় রাখবেন। আমরা ৩ ফুট বলছি, কিন্তু এটা যদি আরো বেশি হয় ভালো। সর্দি কাশি হলে হটলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাড়ানো হচ্ছে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষার পরিসর। কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, এই দুটি জায়গায় আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারবো। বুলেটিনে জানানো হয়, সারা দেশে বর্তমানে আইসোলেশন শয্যা প্রস্তুত ৮,৫৯৪, আর আইসিইউ আছে ৩২৯টি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করবেন রিপোর্টার মাহমুদ রাকিব। শুরুতে জানাবো, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৫,৭১১ জনের এবং এদের মধ্যে করোনা শনাক্ত করা গেছে ৭৮৬ জনের এবং এটি কিন্তু আজকে বাংলাদেশের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টা বাংলাদেশে মারা গিয়েছেন মাত্র একজন, তিনি একজন পুরুষ, তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনের। গত ২৪ ঘন্টায় মোট সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং এ নিয়ে দেশে মোট সুস্থ হলো ১৪০৩ জন। আমরা এরপরে একটু জানতে চাইবো যে বিভাগ ভিত্তিক যে আক্রান্তের হার, শুধুমাত্র ঢাকা বিভাগে ১০০% মধ্যে ৮৩.১
31% আক্রান্ত হয়েছে ঢাকায়, এবং ঢাকাতেই মারা গিয়েছে এ পর্যন্ত 153 জন। এরপরেই যে অবস্থান রয়েছে চট্টগ্রাম, সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4.43%, এবং চট্টগ্রামে মারা গিয়েছে এখন পর্যন্ত 10 জন, এবং ময়মনসিংহে এখন পর্যন্ত মারা গিয়েছে 6 জন। বরিশালেও আক্রান্তের সংখ্যা কম, 1.56%, সেখানে মারা গিয়েছে 2 জন, এবং এখন পর্যন্ত সবচেয়ে কম শনাক্ত হয়েছে রোগী, সেটি হলো রাজশাহী বিভাগে 1.38%। তবে সেখানে কিন্তু এখন পর্যন্ত মোট 4 জন মারা গিয়েছে। 59তম দিনে এসে বিশ্বের যেসব দেশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তাদের অবস্থানটা কোথায় ছিল, আমরা একটু সেটি দেখাতে চাই। 59তম দিনে এসে ইতালিতে কিন্তু শুধুমাত্র শনাক্তই ছিল 1,10,574 জন, এবং সেখানে মারা গিয়েছিল 13,155 জন। এটা কিন্তু অনেক পার্থক্য। যুক্তরাষ্ট্রে কিন্তু আক্রান্ত ছিল আজকের 59তম দিনে এসে 13,898 জনে, এবং সেখানে মারা গিয়েছিল 239 জন। একইভাবে ব্রিটেনে 29,000-এরও বেশি আক্রান্ত হয়েছিল, সেখানে মারা গিয়েছিল প্রায় 3100, এবং সর্বশেষ স্পেনেও কিন্তু প্রায় 57,786 জন শুধুমাত্র আক্রান্তই ছিল 59তম দিনে এসে, সেক্ষেত্রে সেখানে মারা গিয়েছিল 4,365 জন। তবে এই যে আক্রান্তের সংখ্যা, যেটি কিনা গত 7-8 দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটি কমাতে হলে কিংবা মৃতের সংখ্যা কমাতে হলে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবারই বলছে যে স্বাস্থ্য বিধি মানতে হবে এবং অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে। তো এই ছিল আজকের স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণে। জীবন ও জীবিকা টিকিয়ে রাখার স্বার্থে শিল্প কারখানা ও দোকানপাট খোলা হলেও এ কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে করণীয় নির্ধারণে বিশেষজ্ঞরা শিগগিরই সরকারকে প্রস্তাবনা দেবেন বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 11,000 ছুঁই। এরই মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার পাশাপাশি সীমিত পরিসরে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা এসেছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির বৈঠকে উঠে আসে বিধিনিষেধ শিথিলের বিষয়টি। এই ধরনের কথাই বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, শিল্প কারখানা এবং দোকানপাট খুলে দেওয়ায় আক্রান্ত বাড়ার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে শিগগিরই সরকারকে একটি প্রস্তাবনা দেয়া হবে। সংক্রমণটা কিছু বাড়ছে, আমরা গত 8-10 দিনে দেখেছি 400-500 করে, এখন 600 ছাড়িয়ে গেছে, এখন 700। যেহেতু কিনা স্বাভাবিকভাবে এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। পরীক্ষার সংখ্যা ও স্থান বাড়ানোর কথাও জানান তিনি। 6,000-এর মতো এখন টেস্টিং করতে পারছে, ওনাদের পরামর্শ এটা আরও বাড়াতে হবে এবং রিপোর্ট দেওয়ার সময়টা কমাতে হবে। এই বিষয়টি আমরা গ্রহণ করেছি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওখানে অনেক লোক আসে আরও বেশি করে, কাজেই সেই টেস্টিং ক্যাপাসিটিটা আমাদেরকে আরও বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন। এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ফোকাল পয়েন্ট সৃষ্টি করে বিশেষজ্ঞ ও পরামর্শ কমিটির সব প্রস্তাবনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। এই বিষয়টি তুলে ধরে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বেশিরভাগ কোভিড হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু না থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে। সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রয়োজন যাচাই করে যে কোনোভাবে সরবরাহ বাড়ানো মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংকটাপন্ন সিংহভাগ কোভিড রোগীর জন্যই প্রয়োজন অক্সিজেন সুবিধা। তবে শুধু সিলিন্ডার দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কেউ। অক্সিজেনের ব্যবস্থাও পর্যাপ্ত পরিমাণ নাই। অথচ কোভিড নির্দিষ্ট অধিকাংশ হাসপাতালেরই নেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। কয়েকটি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন লাইন রয়েছে দাবি করলেও তা সাধারণ ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত নয়। ডায়ালাইসিস সেন্টার, এই স্পেশাল সেন্টার সবগুলোতেই কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে। আমাদের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই, অনলি ওয়ার্ডে। এদিকে শয্যা অনুযায়ী কোনো হাসপাতালেই অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত নয়। 500 শয্যার কুর্মিটোলা হাসপাতালে 450টি, 200 শয্যার কুয়েতমৈত্রী হাসপাতালে 123টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রয়েছে 150টি অক্সিজেন সিলিন্ডার। তবে সবগুলো সচল আছে কিনা সেটি নিশ্চিত হবার আহ্বান বিশেষজ্ঞদের। অকার্যকর বা নষ্ট কোনো সিলিন্ডার থাকে সেগুলো কিভাবে কার্যকর করা যায়
পাইপলাইনে যদি কোনো সিলিন্ডার থেকে থাকে অন্যান্য কাজে ব্যবহার হয় সেগুলোকেও ব্যবহারের আওতায় আনা যায় কিনা সেই কাজগুলো করে ফেলতে হবে। পাশাপাশি সম্ভাব্য রোগীর সংখ্যা বিবেচনায় এনে পর্যাপ্ত অক্সিজেন মজুদের অনুরোধ বিশ্লেষকদের। বর্তমান নিডের চেয়ে আমার 3 গুণ বা 4 গুণ বেশি অক্সিজেন প্রয়োজন হবে আগামী 3 মাসে। এইটার সাপ্লাই আপনাদেরকে নিশ্চিত করতে হবে। অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং সেন্ট্রাল লাইনটা বিবেচনা আনা হচ্ছে। কয়েক জায়গায় আমাদের যেহেতু অনেক জায়গায় আমাদের আছে, যেগুলো নাই সেগুলো আমরা চেষ্টা করছি যাতে করার জন্য। রোগীদের চাপ বাড়লে পরবর্তীতে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা আছে এমন হাসপাতালকে নির্বাচন করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, নওগাঁয় তলিয়ে গেছে ক্ষেতের ফসল, গাছের আম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে মধ্যবিত্ত। অনেক বেসরকারি প্রতিষ্ঠানই বাধ্যতামূলক বিনা বেতনে ছুটিতে পাঠানোয় আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। সরকারের আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে বেতন পরিশোধে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদের রিপোর্ট। রাজধানীর শেওড়াপাড়ার বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ আরিফ হোসেন বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। বেতন সাকুল্যে 20,000 টাকা। তবে দেশ জুড়ে অঘোষিত লকডাউন পরিস্থিতিতে বেতন বন্ধ থাকায় বিপাকে এই মধ্যবিত্ত চাকরিজীবী। খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি, এখানে থাকছি, কোনো রকম বাজার টাজার করে খাচ্ছি। শুধু আরিফই না, করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির এই সময়ে তার মতো নির্ধারিত আয়ের অনেকেরই বন্ধ উপার্জনের পথ। সরকার যে প্রণোদনা দিয়েছে, এই প্রণোদনার মাধ্যমে আমাদেরকে লে অফ ঘোষণা না করা হোক। অফিস বন্ধ থাকা অবস্থায় বেতন হবে না। মালিক কর্তৃপক্ষ তো কোনো উদ্যোগ নিচ্ছে না। শুধু সাধারণ চাকরিজীবী নয়, এ তালিকায় রয়েছে স্বাস্থ্যকর্মীরাও। বেসরকারি অনেক হাসপাতাল নার্স সহ স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছে অবৈতনিক ছুটিতে। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে প্রায় 1 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। গৃহীত এসব কর্মসূচির সুবিধা নিয়ে কর্মীদের বেতন পরিশোধে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের যে বিভিন্ন ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচির অধীনেও কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে মেটাতে পারেন। শ্রমিক, কর্মচারী বা অন্যান্য কর্মজীবী মানুষ যাতে কর্মহীন না হয়ে পড়ে সেজন্য আর্থিক সহায়তার ঘোষণা দেয় সরকার। তবুও চাকরি হারানোর সংখ্যা যেন পিছু ছাড়ছে না বেসরকারি কর্মজীবীদের। তাই সরকার যেমন বেসরকারি প্রতিষ্ঠানের কথা ভাবছেন, তেমনি প্রতিষ্ঠানও যেন এই দুঃসময়ে কর্মীদের ভুলে না যান সেই প্রত্যাশা মধ্যবিত্ত কর্মজীবীদের। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটির 39তম দিনে এসে মহাসড়ক যেন ফিরেছে আগের রূপে। প্রচুর মানুষ ঢাকায় ঢুকছেন ও বের হচ্ছেন। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। বদিউল আলম শাওনকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রাইভেট কারে গাদাগাদি করে যাত্রী নিয়ে ঢাকার পথ ধরেছিলেন এই চালক। নারায়ণগঞ্জের মদনপুরে গাড়ি আটকে দেওয়া হয়। চালক ও যাত্রীদের দাবি জীবিকার তাড়নায় বের হতেই হয়েছে। ভাই গরিব মানুষ কি খামো, এই কাজ করে খাইতে হয়, নাহলে তো বাদ নেই আমাকে। সরকার তো অনেক টাকা দিতেছে, আমরা তো এখনো পর্যন্ত 1 টাকাও হয় না, কিছু হয় নাই। এখন করোনা হইলেও মরতে হবে, না খাইয়া মরতে হবে। যাত্রীবাহী বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন চলছে মহাসড়কে। 45 দিন 47 দিন ধরে বসা, ঘরে খাউন নাই। আমি রোডে বেরিয়েছি ইনকাম করতে, কিন্তু এখানে আসছি আমি ধানমন্ডির থেকে। ধানমন্ডি আসার পরের থেকে আমার গাড়িটা পুলিশ আটক করছে। রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশ থাকলেও তৎপরতা নেই আগের মতো। মানুষ সচেতন না হইলে আমরা কিভাবে সচেতন করব? আমরা প্রতিদিনই বলে যাচ্ছি, কাজ করতেছি, কিন্তু মানুষ তো প্রয়োজনের তাগিদে বের হচ্ছে, নিয়মিতই বের হচ্ছে। হাইওয়ে ও ঢাকা রেঞ্জের পুলিশকে মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেল শুধু মাস্ক পরে। যেটা আমার চোখে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সরকারি সানগ্লাস। আর আমার হাতের যে গ্লাভস দেখতেছেন, এগুলো আমাদের আগে কিছু দিয়েছিল সরকারিভাবে, তো ওগুলো ফুরিয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত কিনা। অদৃশ্য ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার কোনো বিকল্প নেই। দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা ঘর থেকে বেরিয়েছেন তারা শুধু নিজেরাই ঝুঁকিতে পড়ছেন না, ঝুঁকিতে ফেলছেন গোটা দেশকেই। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই সরকার কারো কথাই শুনছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, পোশাক কারখানা শ্রমিকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে দূরদর্শিতার অভাবের প্রমাণ দিয়েছেন ক্ষমতাসীনরা। তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই,
পার্লামেন্ট তো নাই, সরকারের উচিত হবে অন্তত পরামর্শগুলোর জন্য একটা সর্বদলীয় একটা উদ্যোগ গ্রহণ করা, কিন্তু তারা সেই উদ্যোগ গ্রহণ করেননি। স্বনামধন্য অর্থনীতিবিদ যারা আমাদের দেশে আছেন, ইনাদেরকে তো ডেকেও ওনারা বসতে পারতেন, পরামর্শ নিতে পারতেন, কিন্তু সেটাও তারা নেননি। ভাইরাল ডিজিজের সঙ্গে যাদের লেখাপড়া, যাদের এটার উপরে কাজ করেছেন, যারা এই বিষয়ে কাজ করেছেন, তাদেরকে কিন্তু আপনার এখানে সম্পৃক্তি করা হয়। মূল কথা হচ্ছে যে আপনি চুরি করতে চাইলে চুরি করবেন, আর কাজ করতে চাইলে কাজ করবেন। এতে চুরি ছাড়া এরা কিছুই করেনি এবং ওই চুরিই করছেন। রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার অভ্যাস থেকে বিএনপি বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদ্গার করছেন, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি, বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জে এখন চলছে সোনালী ফসল ঘরে তোলা। করোনার কারণে শ্রমিক সংকট আর আগাম বন্যার শঙ্কা কাটিয়ে প্রায় 90% ধান কাটাই শেষ। হাওড়াঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। রিপোর্ট ইকরামুল কবিরের, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এপ্রিলের শেষে উজান থেকে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরের ধান তলিয়ে যেতে পারে, এমন পূর্বাভাসে হাওরের কৃষক যখন বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায়, ঠিক তখন এমন সময় সরকার বিভিন্ন জেলাগুলো থেকে হাওরগুলোতে শ্রমিক পাঠানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার উদ্যোগ নেয়। একদিকে ঢল নামেনি, অন্যদিকে সরকারের কার্যকর উদ্যোগে কৃষকের মুখে হাসি ফোটে। গড়ে তোলা আমরা খুব একটা মনের মধ্যে আনন্দ, নেত্রে যে মেশিনগুলো দিচ্ছেন ফাটাই এইগুলো আমরা বেশি উপকার হয়েছে। মেশিনে একদিনে দেখা যায় যে 6 জন শ্রমিকে সারাদিনে যা ধান কাটতো আধা ঘন্টা তা কাটতে ফেলাইছে। কৃষি বিভাগ বলছে ইতিমধ্যে প্রায় সব ধান কাটা হয়ে গেছে। হাওড়ে এই পর্যন্ত 90% ধান কর্তন হয়েছে। আর হাওড় অঞ্চলে আমাদের আবাদের পরিমাণ ছিল 2,69,289 হেক্টর। সিলেট অঞ্চলের 18 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। বানের পানি ও শ্রমিক সংকটের কারণে অন্যান্য বছর হাওরবাসীরা নানা সমস্যার মধ্যে পড়লেও এবার কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় ছিলেন হাওরবাসী। সে কারণে তাদের সোনালী ফসল ইতিমধ্যে ঘরে তুলতে শুরু করেছেন। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষি বিপণন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী জানিয়েছেন, বাজার সচল রাখতে কাজ করছে সরকার। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে সচিবালয়ে বড় উৎপাদন নিয়ে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তিনি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বড় উৎপাদন বেশি হবে বলে জানান তিনি। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ কৃষি বিপণন। কৃষকরা যে পণ্য উৎপাদন করেছে, করোনা ভাইরাসের কারণে তাদের পণ্যের দাম পাচ্ছে না। মোকামগুলোতে দাম কম, সবজি এবং অন্যান্য পণ্য আসে ঢাকার বাজারে, সেগুলো যাতে সহজে আসতে পারে এবং বাজারটাকে সচল করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। কৃষি বিপণন অধিদপ্তর সার্বক্ষণিকভাবে যেখানে কৃষি পণ্য বিক্রি হয়, পাইকাররা নিয়ে আসে, সেখানের সাথে যোগাযোগ করে এটাকে নির্বিঘ্ন করার জন্য, সহজ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজধানীর সেবা সংস্থাগুলোর বেশিরভাগ কাজই মৌসুম কেন্দ্রিক। গ্যাস, পানি, বিদ্যুতের মতো জরুরি সেবার উন্নয়নমূলক কাজ শেষ মুহূর্তের জন্য ফেলে রাখায় অনেক ক্ষেত্রেই অর্জিত হয় না লক্ষ্য। এতে বাড়ে জনদুর্ভোগ। এবছর করোনা পরিস্থিতি ও আগাম বৃষ্টিতে আটকে গেছে ওয়াসা ও সিটি কর্পোরেশনের কাজ, যদিও তাদের দাবি সমস্যাপ্রবণ এলাকায় কাজ চালু রাখা হয়েছে বিশেষ ব্যবস্থায়। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। উত্তরার ৯ নম্বর সেক্টরের রাস্তা ও ড্রেনেজের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। ঝুঁকিপূর্ণ চলাচলে বাধ্য এলাকাবাসী। পাশেই অন্য একটি প্রকল্পের কাজ চলায় রাস্তা থেকে ড্রেন উঁচু হয়ে গেছে, তাই বৃষ্টি হলে সে পানি নামার সুযোগ নেই। যে ময়লাগুলো সাইডে জমায় রাখে
এগুলো তারা নিয়ে যেতেছে না, জায়গায় জায়গায় এগুলো রেখা যায়, পানির ফ্লো থাকে না, সেখানে আসলে মশা মাছি এবং বিভিন্ন জীবাণু সেখানে বৃদ্ধি পায়। ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের পাম্প দিয়ে ঢাকার পশ্চিম অঞ্চল সহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন করা হয়। খাল এবং ড্রেনগুলো যথাসময়ে পরিষ্কার না করার ফলে এই পাম্প পর্যন্ত পানি এসে পৌঁছাতে পারে না। সাধারণত এপ্রিল মাসে থেকে এটা শুরু করি এবং আমরা তো ধরে নিই যে প্রবল বৃষ্টিতে আসবে জুন মাসে 1 তারিখ। ড্রেনগুলো পরিষ্কার করছে আর আমরা খালগুলোকে মানে রিএসক্যাভেট করছি। রিএসক্যাভেট করা মানে উপরে পরিষ্কার তেমনি হয়ে যাওয়া। ঢাকার আপাতত বড় সমস্যা জলাবদ্ধতা ও আবদ্ধ পানিতে মশা জন্ম নেওয়ার আতঙ্ক। কর্তৃপক্ষ প্রতি বছর এপ্রিল মাসকে কেন্দ্র করে খাল খনন ও ড্রেনেজ সংস্কারের কাজ করে। করোনার কারণে এবছর ধাক্কাটা খেতে হয়েছে অপ্রত্যাশিতভাবে। জরুরি সেবা কার্যক্রমগুলো এবং তাদের প্রকল্পগুলো স্থগিত করা অথবা বাতিল করা অথবা না করার মধ্যে দিয়ে আমাদের সামনের দুর্যোগকে মোকাবেলা প্রস্তুত করার এই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বিদ্যুৎ ও গ্যাস বিতরণ কর্তৃপক্ষেরও পাইপলাইন সংস্কার এবং মেট্রো রেল সহ কিছু প্রকল্পের উন্নয়ন কাজের সঙ্গে সমন্বয় করতে হয়। জনবল সংকটে ভুগছেন তারাও। টার্গেট নিয়ে তো আগাতে পারছি না। আমি অলরেডি চেষ্টা করছি কিন্তু কোনো লেবারই খুঁজে পাচ্ছে না। আমার ঠিকাদারগুলো কাজ করতে সাহস পাচ্ছে না। পরের ক্রাইসিসটা হলো লেবার পাওয়া যাচ্ছে না। তো হাতে যে লেবার পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজে লাগাচ্ছি। এট দ্য সেম টাইম সেনাবাহিনী এখন মাঠে আছে, তো তাদেরকে আমরা একটু কাজ দিচ্ছি। জরুরি সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার পাশাপাশি লকডাউন পরিস্থিতি শিথিল হলে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে পুনরায় কাজ চালুর আশাবাদ সংস্থাগুলো। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। করোনা সংকটে মধ্যবিত্ত নিম্নবিত্তের ক্রয় ক্ষমতা কমায় তেল, চিনি ও ডালের দাম কমালো সিটি গ্রুপ। দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন। তাবলিগ জামাতের বেশে থাকা 17 জেএমবি সদস্যকে রাজধানীর কাকরাইল থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ বলছে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে 1 মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়ে তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। করোনা পরিস্থিতিতেও থেমে নেই জঙ্গি তৎপরতা। অনলাইনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টার তথ্য পেয়ে নজরদারি বাড়ায় কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের অপর পাশে পাবলিক হেলথ কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 17 সদস্যকে। কাউন্টার টেরোরিজম বলছে মোশতাক বিন আরমান নামে এক সৌদি প্রবাসীর বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই গ্রেফতারকৃতরা সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন। তার এই ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন বাংলাদেশি যুবক যারা ওমরার নামে এর ভিতরে একটা বিশ্ববিদ্যালয়ে, একটা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়েরও 3 জন স্টুডেন্ট, তারা ওমরা করতে গিয়ে তারা ফেরত আসেনি। সে তাদেরও খোঁজ নিয়ে জানা গেছে তারাও মোশতাক মোহাম্মদ আরমান খানের যোগদান করেছে। কাউন্টার টেরোরিজম বলছে মার্চের মাঝামাঝি সময়ে তারা বাড়ি ছাড়েন। উদ্দেশ্য ছিল সাতক্ষীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কাশ্মীর হয়ে সৌদি আরবে পৌঁছাবেন তারা ওই সীমান্ত অঞ্চলগুলোতে গত 40 দিন ধরে অপেক্ষা করে। পরবর্তীতে জানা যায় যে মোশতাক মোহাম্মদ আরমান খানের সাথে যোগাযোগের পর সে পরামর্শ দেয় যে তাদেরকে যশোর বা সাতক্ষীরা সীমান্ত না হয়ে তাদেরকে সিলেট সীমান্ত হয়ে ইন্ডিয়ায় পৌঁছাইলে তাদের যাতায়াতের সুবিধা হবে। তো এই ধারণা থেকে তারা মূলত সিলেটে যাওয়ার উদ্দেশ্যে বিভিন্নভাবে ঢাকায় এসে উপস্থিত হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে 2,34,000 টাকা এবং 922 মার্কিন ডলার জব্দ করা হয়েছে বলে জানায় কাউন্টার টেরোরিজম। তাদের বিরুদ্ধে রমনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে নিখোঁজের 6 দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত কয়েক মাস আগে পৌর শহরের কাকমারা এলাকার রেজাউল করিমের মেয়ে শিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আব্দুল্লাহ আল মামুন আশিকের। এরই জেরে 30 এপ্রিল শিয়ার ভাই আশিককে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 2রা মে টাঙ্গাইল মডেল থানায় আশিকের মা একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের 6 দিন পর আজ বিকেলে আশিকের লাশ লৌহজং নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন মানুষের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। প্রতিটি টহল ইউনিট নিজ নিজ এলাকায় দৈনিক শতাধিক পরিবারকে 15 দিনের খাদ্য সহায়তা দিচ্ছে। আর এ ত্রাণের ব্যবস্থা তারা করেছেন নিজেদের রেশন বাঁচিয়ে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মঙ্গলবার সকালে নগরীর মোহরার কাপ্তা রাস্তার মাথা এলাকায় অসহায় মানুষদের ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনীর একটি দল। ৪৪ রোড মিসাইল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ এ ত্রাণ সহায়তা তদারকি করছেন। এভাবে নিজ নিজ টহল এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে সেনাবাহিনী। সেনা সদস্যদের রেশনের একটি অংশ আমাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় এবং দুস্থ পরিবারের মধ্যে আমরা এই বিতরণ কার্যক্রম শুরু করি। আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রমটা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় এলাকা ভিত্তিতে এক একদিন এক এক এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে। ত্রাণ সহযোগিতা দেওয়ার পাশাপাশি দিনভর সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিত কাজ করতে হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে রয়েছে সেনা সদস্যদের অবস্থান। নগরীর অন্যতম বৃহৎ মোহরা কালুরঘাট এলাকার এই জংশনে কয়েক মিনিট আগে ছিল কয়েক হাজার রিক্সা, ছিল অন্যান্য যানবাহন এবং উৎসুক মানুষের ভিড়। কিন্তু সেনাবাহিনীর এই টহল টিমকে দেখে সবকিছুই সরে গেছে। অর্থাৎ সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী যে কাজ করছে, সাধারণ মানুষ বলছে সেনাবাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে। এক রিক্সা যাতে দুজন না উঠে, অথবা অনেক বাস অথবা সিএনজি অথবা রিক্সা এক জায়গায় না থাকে এবং মানুষের যাতে জটলা যাতে না বাঁধে এবং একসাথে যেন অনেক লোকের সমাগম না হয়, আমরা ওই বিষয়টা সবসময় খেয়াল রাখছি। গত ২৮শে মার্চ থেকে সেনাবাহিনীর ২০টি টহল টিম জেলা এবং নগরীতে ২ শিফটে কাজ করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংকটে নিত্যপণ্য কিনতে বিপাকে পড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কথা বিবেচনা করে তেল, চিনি ও ডালের দাম কমিয়েছে সিটি গ্রুপ। সয়াবিন তেল, সরিষার তেল ও চিনির দাম কমানোর ঘোষণা দিয়ে বলা হয়, ভোজ্য তেল প্রতি লিটার ৫ টাকা এবং চিনির দাম কেজিতে ৩ টাকা কম এখন থেকেই কার্যকর হবে। এছাড়া প্রকারভেদে ডাল ৫ থেকে ১০ টাকা কমানো হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে চলছে সাধারণ ছুটি। অফিস, আদালত, দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। স্থবির যোগাযোগ ব্যবস্থা। এমন অবস্থায় কাজ না থাকায় সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দামের সঙ্গে অনেকেই সমন্বয় করতে পারছেন না। মধ্যবিত্ত নিম্নবিত্তের মাঝে স্বস্তি ফেরাতে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ভোজ্য তেলের দাম লিটারে ৫ টাকা ও চিনির দাম কেজি প্রতি ৩ টাকা কমিয়ে নোটিশ জারি করে প্রতিষ্ঠানটি। দাম কমানোর ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। সিটি গ্রুপ শুধু ব্যবসা করে না, জনগণকে সাথে নিয়েই ব্যবসা করে। জনগণের প্রতি দরদ, ভালোবাসা গ্রুপটার আছে। সেই কমিটমেন্টের জায়গা থেকে একটা মেসেজ দেয় যে না, আমরা আছি আপনাদের সাথে, শুধু ভালো সময় না, খারাপ সময় আছি। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১১০ টাকা থেকে কমিয়ে ১০৫ টাকা, ২ লিটারের বোতলের দাম ২১৮ টাকা থেকে কমিয়ে ২০৮ টাকা এবং ৫ লিটারের বোতল ৫৩০ টাকা থেকে কমিয়ে ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তীর প্রতি প্যাকেট চিনির মূল্য ৭২ টাকা থেকে কমিয়ে ৬৯ টাকা নির্ধারণ করেছে সিটি গ্রুপ। এরকম একটা দুঃসময়ে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার ফজলুর রহমান, উনি স্বতঃপ্রণোদিত হয়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে জনগণের কথা চিন্তা করে নিজে ব্যক্তিগতভাবে ক্ষতি স্বীকার করে এই প্রাইস কাটটা করে দিয়েছেন। সোমবার থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড় ও ঘণ্টাব্যাপী বৃষ্টিতে নওগাঁয় তলিয়ে গেছে পাকা ধানের ক্ষেত, গাছ থেকে ঝরে পড়েছে আম। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও বাগানীরা। এদিকে হিলি ও পঞ্চগড়েও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় নওগাঁর আকাশ। মেঘের গর্জনের সাথে প্রচণ্ড ঝড়ে মুহূর্তেই মাঠের পাকা ধান মাটিতে পড়ে যায়। এরপর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় ক্ষেত। ধান কেটে তোলার মুহূর্তে আকস্মিক ঝড়ে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ক্ষেতের ধান সব অনেক হয়ে গেছে, পড়ে গেছে, মাটির সাথে শুধে গেছে। ৮ দিনের মধ্যে কাটা হবে। সেই ধানগুলো করে বৃষ্টিতে ডুবে গেছে পানির মধ্যে। অনেক ক্ষতি, প্রচুর ক্ষতি হয়ে গেছে। সে চিন্তাই করি ধান কেমন কে তোলা যাবে, কিভাবে তুলব, মানুষও পাওয়া যাচ্ছে না। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ ঝড়ে ধানের পাশাপাশি বাগানগুলোতে গাছ থেকে ঝরে পড়ে আম। আম পড়ে গেছে, গাছের ডালপালা ভেঙে গেছে, কতগুলো গাছও ভেঙে পড়েছে, যার কারণে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। কালবৈশাখীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি এবং আশা করা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। এদিকে হিলি ও পঞ্চগড়ের উপর দিয়েও বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
আবু নোমান, সময় সংবাদ। ব্যস্ত নগর, মানুষ ছুটে চলে যন্ত্রের নিয়মে, কিন্তু করোনার এই লকডাউনে কেমন আছেন নগরবাসী? শাতিলা শারমিন জানাচ্ছেন সে খবর। বহু আগেই প্রকৃতির সংস্পর্শ থেকে সরে এসেছে নগর সভ্যতা, ক্রমশ কমেছে সবুজ। ব্যস্ত নাগরিক জীবন হয়তো ততটা টের পায় না বাক্সবন্দি অবস্থা, কিন্তু করোনায় ঘরবন্দি জীবন জানান দিচ্ছে নিঃশ্বাস নেবার জায়গাটুকুও বড় অল্প। বাচ্চাকে ফুল আমাকে সামলাতে হচ্ছে, সকালে খাওয়া দাওয়া, গোসল করানো, ওর সাথে অ্যাক্টিভিটিস করা, খেলাধুলা করা, ইভেন আমার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়া এবং আদার টুকটাক ফ্যামিলি কাজকেও আমি সাপোর্ট দিতে পারতেছি। আকাশপানে বেড়ে চলা ইমারতের মেলায় দেখা মিলবে প্রায় সব বয়সী মানুষের। ছোটদের নির্মল আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে প্রাপ্তবয়স্কদের খুনসুটি, মনের নানা অভিব্যক্তি প্রকাশের জায়গাও এখন এখানে। আমার মেয়ে নাতি কাজের জন্য সারাদিন ওরা বাইরে থাকতো, আমি একাই থাকতাম। এখন যেমন ওরা বাসায় থাকে করোনা ভাইরাসের জন্য, আমি ওদের নিয়ে বাসায় আছি। যাকে তুচ্ছ মনে করে মনোযোগ দেওয়ার সময় হয়নি এতকাল, তাই এখন মনের খোরাক জোগাচ্ছে কারো জন্য। লকডাউনের সময় আমি আঁকাআঁকি করি, এগো দিয়ে খেলি, মাছকে খাবার দিই, গাছে পানি দেই, তারপর লেখাপড়া করি আর মাকে কাজে হেল্প করি। বাসায় নিজেদেরকে সময় দিতে পারছি, পরিবারকে সময় দিতে পারছি, নিজের পছন্দের কিছু করা, যেমন গান শোনা। মানসিক চাপের এই সময়ে পরিবারের সদস্যদের প্রতি মনোযোগী হবার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। যুক্তিহীনভাবে সাফল্যের পেছনে ছুটছিলাম, করোনা আমাদের অন্তর্জগতের দিকে পুনঃদৃষ্টি দেওয়ার সুযোগ করে দিয়েছে। মানব ইতিহাস বলছে, যখনই কোনো জনপদে মহামারীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখনই সেখানকার আর্থসামাজিক এবং চিন্তার জগতের পরিবর্তন এসেছে। এই করোনা পরিস্থিতিও পাল্টে দেবে এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনযাপন। এরপরে নতুন যে পৃথিবী তৈরি হবে, সেই পৃথিবীতে মানুষ বাঁচুক ভালোবাসা আর সহমর্মিতায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনে রেকর্ড 786 জনের দেহে করোনা শনাক্ত। একজনের মৃত্যুতে মোট মৃত 183 জন, সুস্থ 193। জীবন জীবিকার সঙ্গে সমন্বয় করতেই হবে বললেন মন্ত্রী। করোনার কারণে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে অনেক প্রতিষ্ঠান। মধ্যবিত্তের অর্থকষ্ট চরমে। স্যালারি ওইভাবে আমরা আসলে পাই নাই, খুব কষ্ট করে আমরা আসলে এখানে আছি। করোনা রোগীর ট্রিটমেন্ট করায় প্রথমে কোয়ারেন্টাইনে রাখছিল, 14 দিন না হতেই অবৈতনিক ছুটি দিয়ে দিছে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 32,000। 1.5 মাসের লকডাউন শেষে ইতালির সড়কে মানুষের ঢল। ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে খুলেছে রেস্তোরাঁ, দোকানপাট। সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রায় 90% ধান কাটা শেষ, চলছে মাড়াই ও ঘরে তোলার কাজ। কৃষি বাজার চালু রাখতে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রী। এবং তাবলিগ জামাতের বেশে থাকা 17 জঙ্গি রাজধানী থেকে গ্রেফতার। সৌদি আরব যাওয়ার জন্য 1 মাস আগে কথিত হিজরতের নামে বাড়ি ছাড়েন তারা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।